হিয়নজিন ইয়নসাংকে দেখে নিজেকে সামলে নেয়। এরপর সে তেওয়াং আর উজুকে ওর রুমে দিয়ে আসে এবং বলে, দয়া করে খানিকক্ষণের জন্য তোমরা কেউ কথা বলো না। আর তারপর সে তাড়াতাড়ি করে উজুর খেলনাগুলো লুকিয়ে ফেলে। আর অবশেষে সে গিয়ে দরজা খুলে দেয়। ওকে দেখে ইয়নসাং একদমই সারপ্রাইজড হয়ে যায়। হিয়নজিনও তখন অবাক হওয়ার নাটক করতে থাকে। এদিকে তেওয়াং এর তখন পুরনো কথাগুলো মনে পড়তে থাকে, কারণ হিয়নজিন এই ছেলেকেই মেনশন করেছিল। এই ছেলেই ওর বস প্লাস এই বাড়ির মালিক। আর সব থেকে বড় কথা এই হলো হিয়নজিনের প্রথম ভালোবাসা। এদিকে হিয়নজিন ইয়নসাং এর থেকে সবকিছু লুকানোর চেষ্টা করছিল। যখন ইয়নসাং একটি খরগোশের টেডি নেয়, তখন ঘর থেকে উজু দৌড়ে বেরিয়ে আসে। আর উজুকে বের হতে দেখে তেওয়াংও ওর পিছু নেয়। কিন্তু উজুর এক খেলনার উপর পা পড়ে তেওয়াং ওদের সামনে খুব বাজেভাবে পড়ে যায়। আর ওদের দুজনকে দেখে ইয়নসাং আরেক দফা অবাক হয়। সে মনে মনে ভেবেই নিচ্ছিল এটা হিয়নজিনের স্বামী আর পিচিটা তারই ছেলে। হিয়নজিন তখন ওকে নিয়ে বাইরে চলে যায় আর বাড়ির পাশে ক্যাফেতে বসে ওকে শান্তভাবে সবটা খুলে বলে। ইয়নসাং তখন সবটাই বুঝে যায় এবং বলে, তার মানে তোমরা দুজনে মিলে উজুর দায়িত্ব নিয়েছো। ইয়নসাং এর খুবই খারাপ লাগে যে এত ছোট বয়সে হিয়নজিনের উপর কত দায়িত্ব এসে পড়েছে। এরপর সে আবার হিয়নজিনকে বলে, তুমি আমাকে তোমার অ্যাপার্টমেন্ট নিয়ে কেন মিথ্যে বলেছিলে? যদিও একসময় আমরা খুব ভালো বন্ধু ছিলাম, তাই আমাদের মধ্যে কখনো মিথ্যে আসাটা উচিত নয়। হিয়নজিন তখন ওকে সরি বলে। এদিকে তেওয়াং আগে থেকেই ইয়নসাং এর ব্যক্তিত্ব আর ওর বড় গাড়ি দেখে নিজেকে ছোট মনে করত। আর আজকে যা হলো এটা দেখে ওর মনে হচ্ছে পৃথিবী আজই ধ্বংস হয়ে যাক। খানিকক্ষণের মধ্যেই হিয়নজিন বাড়িতে চলে আসে। তেওয়াং তখন সবকিছু পরিষ্কার করছিল। হিয়নজিন ওকে বলে, তুমি কি ব্যথা পেয়েছো? তেওয়াং কোনো কথাই বলে না। তাই সে সরি বলে, আমি খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম, তাই হঠাৎ করেই তোমাদের লুকিয়ে ফেলেছিলাম। তেওয়াং তখন রাগ দেখিয়ে বলে, তার মানে তুমি উজু আর আমাকে সবার সামনে আনতে লজ্জা করো? হিয়নজিন বলে, তুমি কি বলছো? আমি শুধু একটু শকের মধ্যে ছিলাম। কিন্তু তেওয়াং তখনও খুবই রেগে গিয়েছিল। সে আরো বলে, উজু যেদিন অসুস্থ হয়েছিল সেদিন তুমি তোমার প্রথম ভালোবাসার সাথে ঘুরতে গিয়েছিলে আর আমাকে মিথ্যে বলেছিলে যে তুমি তোমার ম্যানেজারের সাথে আছো। এটা শুনে হিয়নজিন খুবই রেগে যায়। তাই সে বলে, তুমি জানোই না আমার সাথে কি হয়েছিল। দেখতে দেখতে সময় কেটে যায়। তেওয়াং উজুকে নিয়ে আবার ওর বন্ধুদের কাছে এসেছিল। জানালা পরিষ্কার করতে করতে তার বারবার সে দৃশ্য মনে পড়ছিল যখন সে ইয়নসাং এর সামনে পড়ে গিয়েছিল। ওর বন্ধুরা ওকে জিজ্ঞাসা করে, তোমার হিয়নজিনের সাথে কি বন্ধুত্ব হয়েছে? হিয়নজিন আসলে কেমন? কিন্তু তেওয়াং বলে, তোমরা ওর কথা বাদ দাও। আর হিয়নজিন আর আমার মধ্যে কিছু হওয়া অসম্ভব। আমি তো এখন অপেক্ষা করছি কবে আমি ওর বাড়ি ছাড়তে পারবো। অন্যদিকে হিয়নজিন অফিসের মধ্যে সেওনের সাথে কথা বলছিল। ওরা ইয়নসাং আর তেওয়াংকে নিয়ে কথা বলছিল। তখন সেওন হঠাৎ করে বলে, আমার তো মনে হয় তেওয়াং তোমাকে পছন্দ করতে শুরু করেছে, নয়তো সে এমন রিয়াক্ট কেন করবে? হিয়নজিন তখন চটজলদি ওর কাছে চলে আসে এবং বলে, তুমি এসব কথা কেন বলো? এসব কখনোই সম্ভব নয়। আর এরপর হিয়নজিন ওর কাজে মনোযোগ দেয়। আর অফিসে সে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করছিল যেন সে ইয়নসাংকে অফিসের বাইরে চেনেই না। ইয়নসাংও বুঝতে পারছিল যে হিয়নজিন অকওয়ার্ড ফিল করছে, তাই সে ওকে ইজি ফিল করানোর জন্য কাজ নিয়ে কথা বলতে শুরু করে। অন্যদিকে চুকে দেখানো হয় মজিং তখন ওর সাথেই দেখা করতে এসেছিল। আর এখানে আমরা বুঝতে পারি মজিং আসলে তার ম্যানেজার নয়, বরং তার স্বামী ছিল। আর সেই মুহূর্তে খুবই খুশি ছিল। সে বলে, অবশেষে আমি তোমার থেকে মুক্তি পেতে চলেছি, কারণ তুমি তেওয়াংকে তোমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পছন্দ করেছো। এখন সে তোমাকে হ্যান্ডেল করে নেবে। এই 20 বছরে তুমি আমার জীবনটা ধ্বংস করে ফেলেছিলে। আমি খুবই ক্লান্ত। চু বলে, তাহলে ডিভোর্স পেপারে সাইন করতে এত সময় নিচ্ছ কেন? মজিং বলে, এত দ্রুত সবকিছু হয় না, মামলা চলতে অনেক সময় লাগবে। আর তুমি ডিভোর্সের মতো একটা কথা এত সাধারণভাবে কিভাবে বলছো? মনে হচ্ছে যেন কোনো ফার্নিচার পরিবর্তন করছো। চুয়েতে কোনো উত্তর দেয় না। পরের দৃশ্যে দেখানো হয় সে তেওয়াংকে ডেকে এনেছিল এবং বলছিল, আমি তোমার ফটোশুটগুলো চেক করে ফেলেছি। আমরা সাধারণত বেবি শুট করি না, কিন্তু বিশেষ করে এই ছবিটা আমার খুবই ভালো লেগেছে। আর এই ছবির কারণেই আমি তোমাকে সিলেক্ট করছি। আর তেওয়াং এর ক্যামেরায় আগে থেকে পুরনো ছবিও ছিল যেগুলো চু দেখে ফেলেছিল। আর তার মধ্যে একটা ছিল হিয়নজিনেরও। চু তাকে ছবিটা দেখিয়ে বলে, এটা কি তোমার বেবির মা? তেওয়াং তখন তৎক্ষণাৎ না বলে। সে আবারও বলে, তাহলে কি তোমার গার্লফ্রেন্ড? তেওয়াং এর উত্তর এবারেও পরিবর্তন হয় না, যা দেখে চু ওকে বলে, আমি অনেকটা বছর ধরে ক্যামেরা ব্যবহার করছি আর আমি ছবি দেখেই বলে দিতে পারি ক্যামেরার পেছনের ইমোশনগুলো কি ছিল। আর আমি এটাও জানি তুমি খুব ভালোবেসে এই ছবিটা উঠিয়েছিলে। আর যখন সে উজুকে নিয়ে বাড়ি ফিরছিল তখন বারবার তার চুয়ের কথাগুলো মনে পড়ছিল।
অন্যদিকে হিয়নজিন বাড়ি আসার সময় ওর প্রতিবেশীর সাথে দেখা হয়। ওদেরও বাচ্চা ছিল, তাই সে হিয়নজিনকেও বলে তাদের সাথে যেন তারা ক্যাম্পিং এর জন্য বাইরে যায়। হিয়নজিনও তখন রাজি হয়ে যায়, কারণ ডক্টরও বলেছিল উজুর মেন্টাল হেলথের খেয়াল রাখতে। আর বাড়ি ফিরেই সে তেওয়াং এর সাথে এই নিয়ে কথা বলে, যদিও দুজনে কথা বলতে খুবই অকওয়ার্ড ফিল করছিল। হিয়নজিন তবুও বলে একদিনের জন্য কি আমাদের সাথে ক্যাম্পিং এ যাবে। তেওয়াংও তখন ইতস্তর করতে করতেই রাজি হয়ে যায়। আর পরের দিন যখন ওরা বের হয় তখন তেওয়াং পড়ে মহা মুশকিলে, কারণ তাকে বসানো হয়েছিল বিচ্ছু বাচ্চাদের মধ্যে। ওরা দুজনে তেওয়াংকে খুবই বিরক্ত করছিল। তেওয়াং তখন খুব বিরক্তি নিয়ে হিয়নজিনকে বলে, তুমি আমাকে কার মধ্যে এনেছো? এখানে এতগুলো বাচ্চা কেন? হিয়নজিন তখন মিথ্যে হাসি দেয় এবং চুপ করে থাকে। আর পার্কে পৌঁছানোর পরই বাচ্চারা খেলতে শুরু করে। তখন ওরা দুজনে লেগে পড়ে তাঁবু লাগাতে। তাঁবু লাগাতে লাগাতেও ওরা ঝগড়া করছিল। আর অনেকক্ষণ পর তাদের কাজ শেষ হয়। তেওয়াং খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তখন হিয়নজিন এসে ওকে একটি ক্যান দেয় এবং বলে, আমাদের কিন্তু এখানে আসাটা সার্থক। তখন তেওয়াংও উজুকে লক্ষ্য করে। এই পরিবেশটা আসলেই উজুর মানসিক স্বাস্থ্যের ওপর খুব ভালো প্রভাব ফেলেছে। সে আর 5টা বাচ্চাদের মতো একসাথে খেলছিল। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে ওরা দুজনেই খুশি হয়ে যায়। এমন সময় তেওয়াং এর কাছে একটা পিচ্চি বাচ্চা আসে। সে ওর প্রতিবেশীরই মেয়ে ছিল। সে তেওয়াংকে বলে, আমাদের ছবি তুলে দাও। তেওয়াংও তখন খুশি মনে ওদের সবার ছবি ওঠাতে শুরু করে, যার মধ্যে হিয়নজিন আর উজুও ছিল। আর এরপর তেওয়াং যখন তাঁবুর মধ্যে চলে যায় তখন সে দেখে হিয়নজিনের ফোনে ফোন আসছে। তাই সে ফোন নিয়ে হিয়নজিনের কাছে চলে যায়। হিয়নজিন তখন কাজ করতে করতে ওর প্রতিবেশীকে বলছিল, অস্বস্তি তো হয়ই, কারণ আমরা দুজনেই অপরিচিত ছিলাম। আর এভাবে থাকায় আমিও কখনোই অভ্যস্ত ছিলাম না, কিন্তু চিন্তা নেই, সে খুব দ্রুতই চলে যাবে। এইসব শুনে তেওয়াং মনে করে হিয়নজিন তার থেকে দূরে থাকতে যাচ্ছে, আর ওর চলে যাওয়ার জন্য হিয়নজিন অপেক্ষা করছে। এই সব কিছু ভাবতেই তেওয়াং এর মন খারাপ হয়ে যায়। এমনকি খাবার সময়ও সে সবার সাথে ছিল না। হিয়নজিন তখন ওকে খুঁজে ওর জন্য খাবার নিয়ে আসে। আর ওকে খাওয়ানোর চেষ্টা করলে তেওয়াং এর থেকে ভুলবশত প্লেটটা পড়ে যায়। আর এতে হিয়নজিন খুবই কষ্ট পায়। ওর রাগও হচ্ছিল, তাই সে সেখান থেকে হাঁটার জন্য বেরিয়ে পড়ে। আর হাঁটতে হাঁটতেই ওর ফোনে কল আসে ইয়নসাং এর। সে হিয়নজিনকে একটা ইমেইল ফরওয়ার্ড করতে বলছিল, কিন্তু সেখানে অনেক টুরিস্ট থাকায় সে কথা ভালো মতো শুনতে পারছিল না। তাই হিয়নজিন সেখান থেকে অন্য রাস্তায় চলে যায়। অন্যদিকে তেওয়াংকে হিয়নজিনদের প্রতিবেশী এসে বলে, এখন তো চারিদিকে অন্ধকার হয়ে গেছে, হিয়নজিন এখনো আসেনি কেন? তুমি কি ওকে ফোন করেছো? তেওয়াং তখন না বলে, যেটা শুনে সে আবারও বলে, তুমি কত নিষ্ঠুর, অথচ হিয়নজিন তোমার জন্য আফসোস করলো। আসলে তেওয়াং যখন সেখান থেকে চলে আসছিল তখন হিয়নজিন তাকে বলেছিল, তেওয়াং চলে গেলে আমি একা হয়ে যাব, উজুকে আমার একা সামলাতে হবে। আমি আর উজু দুজনে ওকে খুবই মিস করব। যদিও এখানে কিছুই করার নেই, তবু এটা ভাবলে আমার মন খারাপ হয়ে যায়। তেওয়াং সত্যি খুবই ভালো একজন মানুষ। এইসব শুনে তেওয়াং নিজের ভুল বুঝতে পারে এবং তাদের কাছে উজুকে রেখে সে বেরিয়ে পড়ে হিয়নজিনকে খুঁজতে। তেওয়াং তাকে চারিদিকে খুঁজতে শুরু করে, ডাকাডাকি করে, কিন্তু হিয়নজিন কোথাও ছিল না। আর ওকে খোঁজার জন্য বাকি ছিল শুধু একটি পাহাড়ি রাস্তা। তেওয়াং তখনও বুঝতেই পারছিল না যে সে কেন হিয়নজিনের জন্য এত চিন্তা করছে। তখনই দূর থেকে হিয়নজিনের কণ্ঠ ভেসে আসে। সে আসলে একটি পাথরের রাস্তার ওপর পড়ে গিয়েছিল। পায়ে প্রচন্ড ব্যথা পাওয়ায় সে সেখান থেকে উঠতেও পারছিল না। আর সেই সাথে সে খুব ভয়ও পেয়ে গিয়েছিল। তেওয়াং হিয়নজিনকে দেখেই যেন হাফ ছেড়ে বাঁচে। আর এরপর সে হিয়নজিনের হাত ধরে ওকে উপরে নিয়ে যায়। আর ঠিক সেই সময় বৃষ্টি শুরু হয়ে যায়। দুজনেই তখন পাশের একটি ছাউনিতে আশ্রয় নেয়। তেওয়াং হিয়নজিনের চোট নিয়ে খুবই চিন্তিত ছিল। তেওয়াং তখন ওর জখমটা চেক করে। সে শুধু ওর জখমে ফু দিতে থাকে। আর এরপর দুজনেই দুজনের দিকে তাকিয়েছিল। দুজনে অস্বস্তি বোধ করতেই তেওয়াং আবারও ওর নিজের জায়গায় এসে বসে পড়ে এবং বলে, আমি তোমার জন্য ব্যান্ডেজ নিয়ে আসবো, কেমন? কিন্তু বৃষ্টি থামা পর্যন্ত আমাদের এখানেই থাকতে হবে। হিয়নজিনও তখন ওর কথা মনোযোগ দিয়ে শোনে। তখন ওর কিছু একটা মনে পড়তেই সে তেওয়াংকে বলে, তোমার তো বৃষ্টি পছন্দ নয়। তেওয়াং তখন সম্মতি জানায় এবং বলে, এর কারণটাও ঠিক তোমার উল্টো। যখনই বৃষ্টি হতো তোমার বোন তোমাকে নিতে আসতো, আর বৃষ্টি আসলেই আমি কারোর জন্য অপেক্ষা করতাম, কিন্তু আমার ভাই কখনো আমাকে নিতে আসতো না। যেদিন বৃষ্টির দিনে সে আমাকে একা ছেড়ে গিয়েছিল তখন সে আমাকে বলে গিয়েছিল যে বৃষ্টি থামলে সে আমাকে নিতে আসবে, কিন্তু কোনো বৃষ্টিতেই সে আর ফিরে আসেনি। হিয়নজিন অনুভব করতে পারে যে তেওয়াং এর শৈশবটা আসলে ঠিক কতটা কষ্টে কেটেছিল। এর মধ্যে বৃষ্টি থেমে যায়। তেওয়াং চলে যাওয়ার জন্য নেমেই পড়েছিল। তখন হিয়নজিন ওকে বলে, এখন থেকে যখনই বৃষ্টি হবে আমি তোমাকে নিতে আসবো। যখনই তুমি বৃষ্টিতে একা ফিল করবে
তখন তুমি আমাকে একটা কল করো, আমি এখন থেকে তোমার ছাতা হব। হিয়নজিন যদিও এই কথাটা খুব সাধারণভাবে বলেছিল, কিন্তু তেয়ং এর জন্য এটা খুবই গভীর ছিল। আর পরের দৃশ্যে দেখানো হয় তেয়ং ওকে পিঠে করে নিয়ে যাচ্ছে। হিয়নজিন ওকে জিজ্ঞাসা করে, আমরা কি এখন থেকে বন্ধু হতে পারি? তেয়ং বারণ করে দেয়। হিয়নজিন আবারও বলে, তাহলে পরিবার? তেয়ং এর উত্তর সেই একই থাকে। তাই হিয়নজিন তখন নামার জন্য জেদ ধরে এবং বলে, তুমি তো আমাকে নিজের বলে মানতেই পারছো না, তাহলে আমি কেন তোমার সাথে যাব? অগত্যা তেয়ংকে রাজি হতে হয়। সে বলে, ঠিক আছে, আমরা এখন থেকে বন্ধু। আর এরপর তারা ফিরে এসে তাদের প্রতিবেশীকে বিদায় জানায় এবং তারা ক্যাম্পিং শেষ না করেই রাতারাতি রওনা হয় বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি পৌঁছাতেই ইয়নসাংকে দেখতে পাই। সে হিয়নজিনকে দেখে কিছুটা স্বস্তি পায় এবং বলে, আমি তোমাকে ফোনে পাচ্ছিলাম না, আমার তোমার জন্য চিন্তা হচ্ছিল। হিয়নজিন জানায় ওর ফোনে চার্জ ছিল না। আর এরপর সে উজু আর তেয়ংকে ভেতরে পাঠিয়ে দেয়। এদিকে তেয়ং ভেতরে উজুকে রেখেই বেলকনি থেকে ওদের দুজনকে কথা বলতে দেখছিল। এদিকে তার এমনিতেই চিন্তা হচ্ছিল হিয়নজিনের চোট নিয়ে। তার মধ্যে ইয়নসাং ওকে নিয়ে কোথাও চলে গিয়েছে। আসলে ইয়নসাং তাকে নিয়ে হাসপাতালে গিয়েছিল, কারণ জখমটা আরো খারাপ দিকে যেতে পারত। ওষুধ দেওয়ার পর সে ইয়নসাংকে এসে ধন্যবাদ জানায়, আরো বলে, কাল আমি তোমাকে লাঞ্চে নিয়ে যাব। ইয়নসাং তখন বলে, তোমার সাথে উজুকে অবশ্যই আনবে, কারণ আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই। আর পরের দিন যখন তেয়ং ঘুম থেকে ওঠে, তখন সে দেখতে পায় অনেকটা বেলা হয়ে গেছে। আর বৃষ্টিতে ভেজার কারণে তার ঠান্ডা লেগে গিয়েছিল। আর বাইরে আসতেই সে দেখতে পায় ওরা দুজনে রেডি হয়েছিল। তেয়ং তখন বলে, তোমরা কোথায় যাচ্ছ? হিয়নজিন বলে, দুপুরে লাঞ্চ করতে। তেয়ং ফের জিজ্ঞাসা করে, কার সাথে? তখন হিয়নজিন ওকে পুরো ঘটনা খুলে বলে। আর এমন সময় ইয়নসাংও ওকে কল করে। তা দেখে তেয়ং কাঁচতে কাঁচতেও বলে, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, সে তোমাদের জন্য অপেক্ষা করছে। হিয়নজিন তখন বুঝতে পারে কাল বৃষ্টিতে ভেজার কারণেই ওর ঠান্ডা লেগে গেছে। তাই সে তেয়ংকে বলে, চল আমরা হাসপাতালে যাই। কিন্তু তেয়ং বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি নিজের খেয়াল রাখতে পারবো। কিন্তু তবুও হিয়নজিনের চিন্তা হচ্ছিল, তাই সে ওকে বারবার বলছিল মেডিসিনগুলো ঠিক মতো নিতে, আর যদি খারাপ লাগে তাহলে যেন তাকে ফোন করে। আর বাইরে আসতেই ইয়নসাং উজুকে একটি টেডি দেয়। আর যাওয়ার পথে ওরা দুজনেই কথা বলে ইউনিভার্সিটির দিনগুলো নিয়ে। আর ইয়নসাং আসলে খুবই জেন্টেল ছিল, সে খুব ভালো করে জানে বাচ্চাদের জন্য কি অর্ডার করতে হবে আর হিয়নজিনই বা কি পছন্দ করে। ওরা তিনজনে একসাথে খুবই খুশি ছিল। অন্যদিকে তেয়ং তার জন্য রামেন বানিয়েছিল, কিন্তু সেটাও সে খেতে পারছে না, তার আসলে জ্বর হয়েছে। তখনই ওর ফোনে তাদের প্রতিবেশীর বাচ্চা সে ক্যাম্পিং এর ছবিগুলো পাঠায়। তখন সে ছবিগুলোর মধ্যে হিয়নজিনকেও দেখে, আর ছবিগুলো খুবই সুন্দর ছিল, যা দেখে ওর বারবার চুয়ের কথাগুলো মনে পড়ছিল। ওদিকে হিয়নজিনদের বেশ দেরি হয়ে যায়। সে তেয়ংকে দুবার কলও করেছিল, কিন্তু দুঃখের ব্যাপার হলো তেয়ং তখন জ্বরের ঘোরে অচেতন অবস্থায় ঘুমিয়ে পড়েছিল। অন্যদিকে ইয়নসাং খাওয়া দাওয়া করার পর আউটিং করতে চেয়েছিল, কিন্তু হিয়নজিন ওকে বলে, তেয়ং বাড়িতে একা আছে আর সে অসুস্থ, আমার ওর জন্য চিন্তা হচ্ছে। যেটা শুনে ইয়নসাং এর খারাপ লাগলেও ও নিজেকে সামলে নেয়। আর মধ্যরাতে তেয়ং যখন চোখ খোলে, তখন সে ওর ঘরে হিয়নজিনকে দেখতে পায়। পাশে একটা ভেজা তাওয়াল পড়েছিল। এমন সময় হিয়নজিনের ঘুম ভেঙে যায়, আর ওকে বসে থাকতে দেখে ওর কাছে তড়িৎ চলে আসে এবং বলে, অবশেষে তুমি জেগে উঠেছ, নয়তো আমি এক্ষুনি অ্যাম্বুলেন্সকে কলই করতে যাচ্ছিলাম, তোমার জ্বর অনেক বেশি ছিল। কিন্তু তেয়ং ওকে বলে, তুমি এত দেরি করেছো কেন? আমি খুবই অস্থির হয়ে যাই যখন তোমার জন্য আমাকে অপেক্ষা করতে হয়। আমার মনে হয় আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি, কারণ তুমি প্রথম যে আমার জন্য অপেক্ষা করেছো, আমার জন্য ফিরে এসেছো। এমন সময় দরজায় কেউ নক করে। হিয়নজিন তখন কিছু না বলে দরজা খুলতে চায়। দরজা খুলতেই দেখে সেখানে দুশিক এসেছে। দুশিকের মা তাদের জন্য খাবার পাঠিয়েছিল। তখন সেখানে তেয়ংও চলে আসে। আর হিয়নজিনের সাথে দেখা হতেই দুজনে তখন খুবই আনকমফোর্টেবল ফিল করে, যেটা দুশিক খুব ভালো মতো লক্ষ্য করে। সে বলে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? তখন হিয়নজিন তড়িৎ না বলে। পরের দিন সকালে তেয়ং যখন গোসল করে বের হয়, তখন সে দেখে হিয়নজিন উজুর পাশেই ঘুমোচ্ছে। তেয়ং তখন পর্দা জড়িয়ে দেয়, আর এরপর হিয়নজিনের গায়ে কমফোর্টারও জড়িয়ে দেয় এবং মনে করতে থাকে রাতের বলা কথাগুলো, যেখানে হিয়নজিন বলছিল, যখন তুমি এতই অসুস্থ তাহলে আমাকে বারণ করলে না কেন? তেয়ং তখন ঘোরের মধ্যে বলেছিল, আমি যাদের এই কথাটা বলেছিলাম তারা কেউই আমার পাশে থাকেনি, সবাই আমাকে ছেড়ে গিয়েছিল। হিয়নজিন বলে, আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। পরের দৃশ্যে তেয়ং যখন রুম থেকে বের হয়, তখন হিয়নজিন খাবার বানাচ্ছিল। আর তেয়ংকে দেখা মাত্রই সে আবারও আনকমফোর্টেবল ফিল করে এবং চটজলদি চলে যেতে চায়। তেয়ং বলে, তুমি খাবার খেয়েছো?
হিয়নজিন বলে, আমি অফিসে গিয়ে খেয়ে নেব, আর আমি তোমার জন্য খাবার বানিয়েছি, সেটা অবশ্যই খেয়ে নেবে। এই বলেই সে বাইরে চলে আসে এবং বুকে হাত দিয়ে বলে, আমার সাথে এমন হচ্ছে কেন? এমন সময় ওর ফোন আসে, আর এই ফোনটা ছিল ডে কেয়ার থেকে। তারা হিয়নজিনকে জানায়, আমাদের ডে কেয়ারে একটি সিট ফাঁকা আছে, তুমি চাইলে এখানে উজুর অ্যাডমিশন করাতে পারো। এটা শুনে হিয়নজিন খুবই খুশি হয়। কল কেটেই বলে, আমার এই খবরটা প্রথমেই তেয়ংকে জানানো উচিত, কিন্তু সে সাথে সাথেই জানায় না। অন্যদিকে তেয়ং উজুকে বলছিল, আমি অসুস্থ হবার পর কেউ প্রথমবার আমার জন্য খাবার বানিয়েছে। উজু তখন মনোযোগ সহকারে ওর কথাগুলো শুনছিল। তখন তেয়ং একটা আপেল দেখতে পায়, আর এটা দেখে সে কিছু একটা আন্দাজ করে এবং বলে, হিয়নজিন কি কালকের জন্য আনকমফোর্টেবল ফিল করছে? উজু তখন হ্যাঁ বলে দেয়। তখন তেয়নের ফোনে হিয়নজিন SMS পাঠায় যে উজুর ডে কেয়ারে অ্যাডমিশন হয়ে গেছে, তুমি কি অফিস যাওয়ার আগে উজুকে দিয়ে আসতে পারবে? তেয়ং তখন অনেক কষ্ট করে উজুকে রেডি করায়, আর এরপর সে চলে যায় সেই ডে কেয়ারে। তারা তেয়ংকে বলে, আপনি কি উজুর বাবা? তেয়ং অস্বীকার করে বলে, আমি ওর চাচা হই। তখন তারা একটি ফর্ম পূরণ করতে বলে। ফর্ম পূরণে তেয়ং সেখানে নিজের নাম আর নম্বরে দিয়ে দেয়। সেই সাথে সে একটু আবেগপ্রবণ হয়ে যায়, কারণ উজুর গার্ডিয়ানের জায়গায় সে তার নাম লিখে দিয়েছে। আর যাওয়ার আগে উজুর মিস তাকে বলে, যাওয়ার আগে উজুকে এটা বলে দেবেন যে সন্ধ্যায় আপনি তাকে নিতে আসবেন, তাহলে সে আর আপনার জন্য অপেক্ষা করবে না, আর সবার সাথে মজাও করবে। তেয়ংয়ের তখন তার শৈশবের কথা মনে পড়ে যায়, আর তারপর সে উজুর কাছে গিয়ে এই কথাগুলো বলে, আরো বলে, আমি কাজ শেষ করে তোমাকে নিতে আসবো, সবার সাথে অনেক মজা করবে, কেমন? তেয়নের যাওয়ার আগে উজু তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তেয়ং তখন হঠাৎ করেই খুবই আবেগপ্রবণ হয়ে যায়, আর বাইরে আসতেই সে হিয়নজিনকে সব ডিটেলসে বলে। কিন্তু উজুর ছবি দিতে গিয়ে সে ভুলবশত নিজের ছবি পাঠিয়ে দেয়, কিন্তু ডিলিট করার আগেই হিয়নজিন সেটা দেখে ফেলে। হিয়নজিন অবাক হয় বটে, সেওনও তখন সেটা দেখে ফেলে, আর হিয়নজিনকে টিচ করে বলে, তোমরা এত ক্লোজ হয়ে গেছো, তোমরা সেলফিও শেয়ার করো। হিয়নজিন তখন ওকে সবটা বলে দেয় যে তেয়ং ওকে প্রপোজ করেছে, আরো বলে, কিন্তু আমার মনে হয় এসব ওষুধের কারণে হয়েছে, ও জ্বরের ঘরে ভুল করে বলে ফেলেছে। সেওন বলে, তোমার কেমন ফিল হয়েছে? আর ইয়নসাংও তো তোমার জীবনে আবারও ফিরে এসেছে, আর ও যেভাবে তোমাকে ট্রিট করে তা দেখে মনে হয় সে এখনো তোমাকে পছন্দ করে। কিন্তু হিয়নজিন বলে, সে তো সবার সাথে এমন। সেওন বলে, ওর কথা বাদ দাও, তেয়ং এর কথা বলো, তোমার কি ওর জন্য কিছু স্পেশাল ফিল হয়? হিয়নজিন তখন সম্মতি জানায়, আর বলে, যখনই আমার কিছু দরকার হয় ও সব সময় আমার পাশে থাকে, আমি ওর ওপর খুবই ডিপেন্ডেন্ট। শুরুর দিকে আমি এটা নোটিস করিনি, কিন্তু আমার মনে হয় ও খুব ভালো একজন মানুষ। ও ছোটবেলা থেকেই একা থেকেছে, আর এর জন্যই ও কারোর সামনে ইমোশন প্রকাশ করতে পারে না। আর আমার মনে হয়, সেওন তখন বলে, তুমি যখন ওর কথা এতই ভাবো, তাহলে তোমাদের তো ডেট করা উচিত। কিন্তু হিয়নজিন বলে, আমি এখনো এসবের কিছুই ভাবিনি। সেওন বলে, তার মানে তুমি এখনো ইয়নসাংকে ভালোবাসো? কিন্তু এতেও হিয়নজিন বারণ করে দেয়। পরের দৃশ্যে ইয়নসাং আর হিয়নজিন যখন কাজ থেকে ফ্রি হয়, তখন ইয়নসাং ওকে বলে, চল আমরা লাঞ্চ সেরে ফেলি। আর এরপর ওরা একটা রেস্টুরেন্টে যায়, আর হিয়নজিনের পছন্দের ড্রিঙ্কটা অর্ডার করে, যেটা দেখে হিয়নজিন ওকে বলে, তোমার এখনো এটার কথা মনে আছে? ইয়নসাং বলে, আমি এটা কি করে ভুলতে পারি? আর এরপর সে উজুর কথা জিজ্ঞাসা করে। হিয়নজিন তখন উজুর ডে কেয়ারের কথা বলে, আরো বলে, আমি এটা নিয়ে টেনশনে ছিলাম যে তেয়ং চলে গেলে আমি উজুকে কি করে সামলাবো। ইয়নসাং বলে, চলে যাবে বলতে? হিয়নজিন বলে, আমাদের মধ্যে ডিল ছিল যে তেয়ং আমাদের সাথে 1 মাসের জন্যই থাকবে। এটা শুনে ইয়নসাং খুবই খুশি হয়, আর বলে, এটা আমার কাছে একটু বিরক্তিকর লাগতো যে তুমি একটা ছেলের সাথে বাড়ি শেয়ার করছো। অন্যদিকে তেয়ং এর আজ প্রথম দিন ছিল, আর ওর স্কিল দেখে সবাই খুবই অবাক হয়। রাতে যখন তেয়ং বাড়িতে ফেরে, তখন হিয়নজিনের সাথে আবারও দেখা হয়। হিয়নজিন ওর সাথে ইতস্তর করে কথা বলছিল, আর ঘরে আসার পর তেয়ং নিজের সাথে বলে, আমাকে জলদি সবকিছু নর্মাল করতে হবে। তখনই ওর কাছে ওর ওয়ার্কার ফোন করে এবং বলে, তোমার অ্যাপার্টমেন্ট এখন রেডি হয়ে গেছে, তুমি চাইলে এখনই শিফট করতে পারো। এত তাড়াতাড়ি কিভাবে কাজ শেষ করলে? তার ওয়ার্কার জানায়, তুমি তো ফোর্স করেছিলে যেন আমরা তাড়াতাড়ি কাজ শেষ করি। তেয়ং এর তখন সব মিলিয়ে মন খারাপ হয়ে যায়, আর রাতের বেলা সে হিয়নজিনকে সাহায্য করতে যায়, আর তাকে সরাসরি বলে, সেদিন রাতে আমি যে কথাগুলো তোমায় বলেছিলাম সেসব সত্যিই ছিল, আমি সত্যিই তোমাকে পছন্দ করি, কিন্তু এর মানে এই নয় যে তোমাকে আমার সাথে ডেট করতে হবে। আমি শুধু আমার অনুভূতিগুলোকে হাইড রাখতে চাইনি। হিয়নজিন বলে, আমি তো ভেবেছিলাম তুমি জ্বরের ঘরে বলছিলে। তেয়ং তখন বলে, আমি আমার অনুভূতিগুলোকে লুকিয়ে রাখতে পারি না। আর একটা কথা, এখন থেকে তোমাকে আর আমার সামনে অদ্ভুত বিহেভিয়ার করতে হবে না, তুমি আগে যেমন ছিলে তেমনই হয়ে যাও।
আর পরের দৃশ্যে দেখানো হয় একটা অদ্ভুত লোককে, যে হিয়নজিন আর তেয়ং এর ইউনিটের দিকেই আসছিল। কিন্তু তখন উজু ঘুম থেকে উঠে কান্না করছিল। তখন ওরা দুজনে মিলে উজুকে চুপ করাচ্ছিল, যার শব্দ শুনতেই লোকটা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে হিয়নজিন আবারও না খেয়ে বেরোতে চাচ্ছিল, কিন্তু তেয়ং ওর মুখে একটি পাউরুটি ধরিয়ে দেয়। আর হিয়নজিন যখন নিচে চলে আসে তখন সেখানে পুলিশকে দেখতে পায়। সে একটু অবাক হলেও এটা নিয়ে ঘাটে না। আর তেয়ং যখন উজুকে ড্রপ করে দিয়ে আসে তখন সে প্রতিবেশীদের জিজ্ঞাসা করে যে কি হয়েছে। তখন তারা জানায় আমাদের বিল্ডিং এ একটি চোর এসেছিল। সে মেয়েদেরকে উত্ত্যক্ত করে আর এরপর বাড়ির জিনিসপত্র চুরি করে। এটা শুনে তেয়ং টেনশনে পড়ে যায় এবং বলে চোরটা কি ধরা পড়েছে। তখন দূষিক বলে চোরটা খুবই চালাক, সে সবগুলো সিসিটিভি বন্ধ করে দিয়েছিল। আর তোমাদের ঘরেও হিয়নজিন আছে, তুমি হিয়নজিনকে জানিয়ে দিও যেন সে সাবধানে চলাফেরা করে। তেয়ং তখন হিয়নজিনকে সবটাই জানিয়ে দেয়, সাথে এটাও বলে তুমি টাইমলি বাড়ি চলে এসো। আর পরের দৃশ্যে তেয়ং চলে যায় ওর অ্যাপার্টমেন্ট চেক করতে। অ্যাপার্টমেন্টে সব ঠিকঠাকই ছিল, তবুও সে বাহানা করছিল এটা ঠিক হয়নি সেটা ঠিক হয়নি। যা শুনে ওয়ার্কাররা বলে তুমি যদি আরো কাজ করাতে চাও তাহলে তোমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। তেয়ং তখন মনে মনে বলে এখন বিল্ডিং এর অবস্থাও খারাপ, আমি হিয়নজিনদের কোনোভাবে একা ফেলতে পারি না। অন্যদিকে হিয়নজিনের বাসের মধ্যে ঘুমানোর কারণে ওর স্টপ মিস হয়ে যায়। আর বাস থেকে নামার পরই তেয়ং ওকে কল করে এবং বলে তুমি এখন কোথায় আছো। হিয়নজিন তখন ওকে সবটাই খুলে বলে। তেয়ং বলে তোমার খেয়াল রাখা উচিত ছিল। সে যাই হোক, তুমি এখন কোথায় আছো। কিন্তু হিয়নজিন বলে আমাকে নিতে আসতে হবে না, আমি একাই আসতে পারবো। আর পরের দৃশ্যে হিয়নজিন যখন একা হাঁটছিল তখন কেউ ওকে ফলো করছিল। আর এমন সময় লাইটটাও বন্ধ হয়ে যায়, যার দরুন হিয়নজিন আরো ভয় পেয়ে যায়। তাই হিয়নজিন তখন জোরে জোরে হাঁটতে শুরু করে। তখন হঠাৎ করেই তেয়ং ওর সামনে চলে আসে আর ওকে দেখে লোকটা পালিয়ে যায়। আর এরপর দুজনে হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছে যায়। তেয়ং তখন বলে তুমি আমাকে প্রমিস করো পরের বার কখনো এমন হলে তুমি সবার আগে আমাকে কল করবে। সেই সাথে তেয়ং হিয়নজিনকে একটা স্প্রে দেয়। হিয়নজিন বলে তুমি আমার কথা কত ভাবো, কিন্তু সে স্প্রে করতে পারছিল না। তেয়ং তখন সেটা নিয়ে ট্রাই করতে থাকে, কিন্তু ভুলবশত তেয়ং এর চোখে এসে লাগে, যার দরুন ওর চোখগুলো জ্বলতে থাকে। হিয়নজিন ওকে তড়িৎ ঘরের মধ্যে নিয়ে আসে আর ওর চোখে পানি দিয়ে দেয়। আর তারপর সে তেয়ংকে চোখ খুলতে বলে, কিন্তু তেয়ং তখন হিয়নজিনের মধ্যেই হারিয়ে যায়। হিয়নজিন যখন চলে আসতে নিচ্ছিল তখন সে পা পিছলে পড়েই যাচ্ছিল, কিন্তু তেয়ং ওকে সঠিক সময়ে ধরে ফেলে। এরপর হিয়নজিন বাইরে এসেই নিজেই নিজেকে বলে আমার সাথে হচ্ছেটা কি। পরের দৃশ্যে ইয়নসাং সবাইকে বলছিল আমাদের ইন্টারন্যাশনাল ডিলটা ফাইনাল হয়ে গেছে আর আমরা এর জন্য বেস্ট ফটোগ্রাফারদের হায়ার করব। আর এই বেস্ট ফটোগ্রাফার আর কেউ নয়, চু ছিল। চুয়ের সাথে মুজিং আর তেয়ংও ছিল। ওকে দেখে হিয়নজিন আর ইয়নসাং দুজনে অবাক হয়ে যায়। বাকি এমপ্লয়ীদের কাছে তেয়ংকে চেনা চেনা লাগছিল। চু তখন হিয়নজিনকে দেখে বলে তুমি তো ওয়াইফ তাই না। হিয়নজিন ওর কথায় কিছুই বুঝতে পারে না। আর ওরা সবাই যখন লিফটে ছিল তখন ইয়নসাং এর অ্যাসিস্ট্যান্ট বলে আমার তোমাকে মনে পড়েছে, তুমি তো সেই ছেলেটা, সেদিন তুমি লবিতে ছিলে, তোমার সাথে একটা বাচ্চাও ছিল। যেটা শুনে তেয়ং এরও মনে পড়ে যায়। পরের দৃশ্যে ওরা সবাই একসাথে ডিনারে গিয়েছিল। সেখানে গিয়ে হিয়নজিন সবটা ক্লিয়ার করে যে তারা হাজব্যান্ড ওয়াইফ নয়, নাইবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এরপর ওরা তিনজনে একসাথে বসেছিল। ইয়নসাং তেয়ংকে বলে হিয়নজিনের খেয়াল রাখার জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের হিয়নজিনটা একটু কেয়ারলেস। কিন্তু তেয়ং তার ঠিক উল্টোটা বলে। ইয়নসাং তখন হিয়নজিনের সাথে পুরোনো দিনের কথাগুলো নিয়ে গসিপ করতে শুরু করে আর সেই সব করছিল তেয়ংকে জেলাস ফিল করাতে। তেয়ংও বসে থাকে না, সে বলে আমরা দুজনে খুবই ক্লোজ। এমন সময় সেখানে মুজিং চলে আসে এবং বলে তোমাদেরও আমাদের সাথে ম্যাচ খেলা উচিত। আর পরের দৃশ্যেই ইয়নসাং আর তেয়ং দুজনেই কম্পিটিশন শুরু করে, কিন্তু শেষমেশ তেয়ং জিতে যায়। আর জিতে যাওয়ার পর সে হিয়নজিনকে গিয়ে জড়িয়ে ধরে। এতে ইয়নসাং আরো বেশি রেগে যায়। আর ফেরার সময় মুজিং তেয়ংকে বলে তোমাকে আমার সাথে অফিসে যেতে হবে। এটা শুনে ইয়নসাং বলে তাহলে আমি হিয়নজিনকে বাড়িতে ড্রপ করে দিচ্ছি। কিন্তু তেয়ং এর তখনও মন মানছিল না। তখন মুজিং ওকে বলে তোমার ইমোশনগুলো এভাবে প্রকাশ করা উচিত নয়। তেয়ং তখন অস্বীকার করতে চায়, কিন্তু মুজিং বলে তুমি আমার থেকে অনেক জুনিয়র, তুমি আমাকে শেখাতে এসো না। তেয়ং তখন বলে তোমার তো নিজের ওয়াইফের সাথে কিছুই ঠিক নেই। মুজিং বলে তুমি কিভাবে জানলে যে চু আমার ওয়াইফ। তেয়ং তখন কিছুই বলে না। অন্যদিকে ইয়নসাং আর হিয়নজিন তখন একটি ব্রিজের সামনে এসে দাঁড়িয়েছিল। ইয়নসাং বলে এখানে খানিকক্ষণের মধ্যেই ফায়ারওয়ার্ক শুরু হবে, আমাদের এটা একসাথে দেখা উচিত। 7 বছর আগে আমি তোমাকে প্রমিস করেছিলাম
যে ফায়ারওয়ার্কস আমরা একসাথে দেখব। তখন হিউনজিন হঠাৎ করেই বলে, 7 বছর আগে আমার কাছে একটি ফোন এসেছিল যে তুমি তোমার স্কলারশিপ আমাকে দিয়ে দিচ্ছ, কিন্তু এই জিনিসটা আমার আত্মসম্মানে লাগছিল, কিন্তু আমি এটা তোমার সামনে প্রকাশ করতে চাইনি। তাই সেই দিন আমি তোমাকে মিথ্যে বলেছিলাম যে আমি অ্যাব্রডে পড়াশোনা করতে যাচ্ছি। পরের দেশে ইয়নসাং হিয়নজিনকে ওর বাড়িতে পৌঁছে দেয় এবং হিয়নজিনকে বলে, তুমি আগে বাড়িতে চলে যাও, আমি এখানে তোমার অপেক্ষা করছি। আর যেতে যেতেই তিয়াংকে কল করে, বলে, তুমি কি বাসায় পৌঁছে গেছো? হিয়নজিনও তখন টুকটাক কথা বলতে থাকে, আর তখনই সে নোটিস করে তাদের দরজা খোলা। সে তেওংকে বললে সে জানাই, আমার স্পষ্ট মনে আছে আমি দরজা বন্ধ করে এসেছিলাম। আর যখনই সে ভেতরে যায় তখন সে দেখতে পায় ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। আর এমন সময় সে একটি ছায়া দেখতে পায়, যেটা দেখে সে চিৎকার করে ওঠে। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করছি তোমরা কেউ মিস করবে না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।